where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও রীতিমতো চলছে। আমরা আবার ফিরে এসেছি সেই অনলাইন ক্লাসরুমে এবং এই অনলাইন ক্লাসরুম তোমরা নিয়মিত ফলো করবে এই আশা রেখে আজকের ক্লাস আমি বুদ্ধদেব বিশ্বাস, মালদা জেলা স্কুলের ফিলোজফির শিক্ষক শুরু করছি। এর আগেই আমরা ক্লাস 12-এর নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং নিরপেক্ষ ন্যায়ের আমরা অনেকটাই এগিয়েছি এবং সেখানে আমরা নিরপেক্ষ ন্যায়ের লাস্ট ক্লাসে আমরা নিরপেক্ষ ন্যায়ের মূর্তি সংস্থান এবং 4টে সংস্থানে যে 19টা শুদ্ধ মূর্তি আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারপরের পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সম্পর্কীয় নিয়ম নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা বলেছিলাম যে একটা নিরপেক্ষ যুক্তি বা ন্যায় গঠন করার পর আমাদের দেখতে হবে সেই যুক্তিটি বৈধ না অবৈধ। অর্থাৎ অবৈধ যুক্তির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যুক্তির বৈধতা বিচার। অর্থাৎ একটা যুক্তি কখন বৈধ হয় কখন অবৈধ হয় সেটা আমাদের নির্ণয় করতে হয় এবং এটাই তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয়। স্থায়ীভাবেই এই নিরপেক্ষ ন্যায় যে আমরা গঠন করেছি এবং নিরপেক্ষ ন্যায় নিয়ে যে আলোচনা করছি, এই নিরপেক্ষ ন্যায়ের অর্থাৎ একটা নিরপেক্ষ যুক্তিকে বৈধ হতে গেলে সেক্ষেত্রে কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ কতগুলি নিয়ম অনুসরণ করেই নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার করতে হবে। তাই যে নিয়মগুলো আমরা এখানে আলোচনা করব সেগুলো হচ্ছে বৈধতা সম্পর্কীয় নিয়ম এবং এই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে এই নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সম্পর্কীয় নিয়ম সাধারণত 10টি, অর্থাৎ 10টি সাধারণ নিয়ম আছে। তো এই 10টি সাধারণ নিয়মের মধ্যে আমরা এই নিয়মগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। তো এই মুখ্য নিয়মগুলির মধ্যে যেগুলো পড়ে সেই নিয়মগুলোকে আমাদের ভালো করে বিশ্লেষণ করতে হবে, নিয়মগুলোকে আমাদের জানতে হবে এবং নিয়মগুলির প্রয়োগ আমাদের শিখতে হবে। কেননা ওই মুখ্য নিয়মগুলির ওপর নির্ভর করেই আমরা একটা নিরপেক্ষ ন্যায়ের বা যুক্তির বৈধতা বিচার করব। তো যাই হোক, আমরা এই যে সাধারণ 10টি নিয়ম, এই 10টি নিয়মের মধ্যে যে মুখ্য নিয়ম, সেই মুখ্য নিয়মগুলোর মধ্যে প্রথমেই যখন আমরা নিরপেক্ষ যুক্তির গঠন নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ নিরপেক্ষ যুক্তি গঠন সম্পর্কে বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম, তখন সেক্ষেত্রে দুটি বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম। কি? যে একটি নিরপেক্ষ ন্যায় মানে 3টি পদ থাকবে। কি কি? পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। দ্বিতীয় বৈশিষ্ট্য কথা আমরা বলেছিলাম কি? যে একটি নিরপেক্ষ ন্যায়ে 3টি বচন থাকবে, তার বেশিও নয় কমও নয়। কেননা নিরপেক্ষ ন্যায় এক প্রকার হচ্ছে মাধ্য অনুমান, আর মাধ্য অনুমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবরোহণমানে 2টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্য অনুমান। কাজেই নিরপেক্ষ ন্যায় অনুমান যেহেতু মাধ্য অনুমান, সেটি ক্ষেত্রে একটা নিরপেক্ষ যুক্তি 3টি বচন দ্বারা গঠিত হবে, তার বেশিও নয় কমও নয়। তা আমরা এই যে গঠন সম্পর্কে বৈশিষ্ট্য
কথা আমরা বলেছিলাম। এই দুটিকে আমরা সাধারণত বলে থাকি, এই সাধারণ 10টি যে নিয়ম আমরা পেয়েছি সেই 10টি নিয়মের মধ্যে এই গঠন সম্পর্ক বৈশিষ্ট্য দুটিও পড়ে, অর্থাৎ এই দুটোকে আমরা বলতে পারি গঠন সম্পর্কে নিয়ম। তা প্রথম নিয়ম আমরা কি পেয়েছিলাম? 1 নম্বর, একটি নিরপেক্ষ ন্যায় অনুমানিক তিনটি পদ থাকবে। একটি নিরপেক্ষ ন্যায় অনুমানিক তিনটি পদ থাকবে। কি কি? পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। এই তিনটে পদ দ্বারা একটি নিরপেক্ষ ন্যায় গঠিত হবে এবং এই তিনটে পদ দুবার করে ব্যবহৃত হবে, অর্থাৎ তিনটে বচনে এই তিনটে পদ থাকবে এবং এই তিনটে পদ দুবার করে ব্যবহৃত, অর্থাৎ পক্ষপদ দুবার ব্যবহৃত হবে, সাধ্যপদ দুবার ব্যবহৃত হয়, হেতুপদ দুবার ব্যবহৃত হয়। এবং তোমরা এর আগে দেখেছো যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ, সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ, এবং যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় হেতুপদ। তো এখন এই নিয়মটিকে আমাদের অনুসরণ করতে হবে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করার সময়। কিন্তু এই তিনটে পদ ছাড়া যদি অতিরিক্ত কোনো পদ থাকে, অর্থাৎ কোনো নিরপেক্ষ ন্যায় মানে এই তিনটে বেশি পদ থাকে, অর্থাৎ 4টি পদ থাকে, তাহলে সেই নিরপেক্ষ ন্যায়মানটি অবৈধ হয়ে পড়বে এবং সেক্ষেত্রে নিরপেক্ষ ন্যায়মানটি দোষদুষ্ট হবে এবং সেক্ষেত্রে যে দোষ ঘটবে সেই দোষটিকে বলা হয় চারিপদ গঠিত দোষ। এবং এই চারিপদ গঠিত দোষ সাধারণত 3 রকম হতে পারে, যেহেতু আমরা এখানে 3টে পদ আমরা পেয়েছি। কি কি? অনেকার্থক পক্ষ দোষ, অনেকার্থক সাধ্য দোষ এবং অনেকার্থক হত দোষ। যদিও তোমাদের সিলেবাসে এই যে চারিপদ ঘটিত দোষের যে প্রকারভেদ, অনেকার্থক পক্ষ দোষ, অনেকার্থক সাধ্য দোষ এবং অনেকার্থক হেতু দোষ, এইগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবুও তোমাদের জেনে রাখতে হবে এই চারিপদ ঘটিত দোষের 3টে প্রকারভেদ আছে এবং এইগুলোকে সামগ্রিকভাবে আমরা বলি চারিপদ ঘটিত দোষ, এবং এটাই তোমাদের মূলত জানতে হবে। তা এখন দেখো, এই নিয়মটির কথা বলা হয়েছে যে একটি নিরপেক্ষ ন্যায় মানে 3টে পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু যদি দেখা যায় যে কোনো নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টে বেশি অর্থাৎ 4টি পদ রয়েছে, তাহলে সেই নিরপেক্ষ ন্যায়মানটি কি হবে বা কি দাঁড়ায় বৈধতা বিচার করার সময়, সেটাই আমরা এখন দেখব। তাহলে আমরা আমরা একটা উদাহরণ নিই যে পৃথিবী হয় এমন গ্রহ যা সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী হয় এমন গ্রহ যা সূর্যের চারদিকে ঘোরে। দেখো, চন্দ্র হয় এমন গ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘোরে। এর থেকে যদি আমরা এইরকম একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি যে কী হবে, চন্দ্র হয় এমন গ্রহ যা সূর্যের চারিদিকে ঘোরে। এখন এই যুক্তিটি ভালো করে লক্ষ্য করো। আমরা কি বলেছিলাম যে একটা নিরপেক্ষ ন্যায় 3টে পদ থাকবে। এখানে দেখো, এটা সিদ্ধান্ত, এটা হচ্ছে পক্ষপদ। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ। এমন গ্রহ যা সূর্যের চারদিকে ঘোরে,
যা সূর্যের চারদিকে ঘোরে। এটা হচ্ছে সাধ্যপদ। এবং সিদ্ধান্তের এই পক্ষপদটা কোথায় থাকে? পক্ষবাক্যে থাকে। এটা পক্ষপদ। আর সিদ্ধান্তের এই সাধ্যপদটা কোথায় থাকে? সাধ্যবাক্যে থাকে, যা সূর্যের চারদিকে ঘোরে। তাহলে হেতুপদ কোনটা? যে পদটা উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হেতুপদ। কোনটা? তাহলে এইটা হেতুপদ, পৃথিবী, আর যা পৃথিবীর চারদিকে ঘুরে, হেতুপদ। না, এবারে লক্ষ্য করো, আমরা কি বলেছিলাম যে এই যে তিনটে পদের কথা বলা হয়েছে, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, এই তিনটে পদ দুবার করে ব্যবহৃত হবে একই অর্থে। কিন্তু কোনো একটি পদ যদি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই পদটি দুটো অর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে দুটো পদ হিসাবে সেক্ষেত্রে ধরা হবে। তাহলে এক্ষেত্রে দেখো, হেতুপদ এখানে কি? সাধ্যবাক্যে পৃথিবী, আর পক্ষবাক্যে অর্থাৎ অপ্রধান আশ্রবাক্যে কি বলা হয়েছে? যা পৃথিবীর চারদিকে ঘুরে, এটাও হেতুপদ। তাহলে আমাদের দেখতে হবে যে এই হেতুপদটা সাধ্যবাক্য এবং পক্ষবাক্যে একই অর্থে ব্যবহৃত হয়েছে কিনা। দেখো, সাধ্যবাক্যে হেতুপদ বলতে আমরা কাকে বুঝিয়েছি? পৃথিবীকে। আর এখানে কি পক্ষবাক্যে কি বলেছি? যা পৃথিবীর চারদিকে ঘুরে, অর্থাৎ অন্য কিছুর কথা বলা হচ্ছে, পৃথিবীকে বলা হচ্ছে না। তাহলে এই হেতুপদটা সাধ্যবাক্য এবং পক্ষবাক্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ফলে এখানে কটা পদ হয়ে আছে? একটা, দুটো, তিনটে, চারটে। কি কি? চন্দ্র, তারপরে যা সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী, 4 নম্বর আমরা কি পাচ্ছি? যা পৃথিবীর চারিদিকে ঘুরে। তাহলে কটা পদ হলো? 1, 2, 3, 4। কিন্তু আমরা নিয়মে কি বলেছি? যে একটি নিরপেক্ষ ন্যায় তিনটে পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। কিন্তু আমরা এই যুক্তির ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে 4টি পদ রয়েছে। কাজেই এই যুক্তিটি এই নিয়মটিকে লঙ্ঘন করেছে। আর কোনো যুক্তির ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে সেই যুক্তিটি কী হবে? অবৈধ হয়ে পড়বে। কাজে এক্ষেত্রেও এই নিয়মটি লঙ্ঘন করা এই যুক্তির ক্ষেত্রে এই যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। তাহলে যুক্তিটি কি? যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট হলো। তাহলে আমরা কি দেখলাম? যে প্রথম নিয়ম, যে নিরপেক্ষ ন্যায়ের তিনটে পদ থাকবে, এই নিয়ম লঙ্ঘন করলে সেই নিরপেক্ষ যুক্তিটি অবৈধ হবে এবং সেক্ষেত্রে যে দোষ ঘটবে সেই দোষটিকে বলা হয় চারিপদ ঘটিত দোষ। ক্লিয়ার? নেক্সট আমরা দ্বিতীয় নিয়মে যাব। দুই নম্বর কি? একটি নিরপেক্ষ ন্যায়ের মানে তিনটি বচন থাকবে। তিনটি বচন থাকবে। কি কি? সাধ্যবাক্য, পক্ষবাক্য আর সিদ্ধান্ত। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে একটি নিরপেক্ষ ন্যায়ের মানে তিনটি বচন থাকবে। পক্ষবাক্য, সাধ্যবাক্য অর্থাৎ প্রধান আশ্রয়বাক্য, পক্ষবাক্য অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্য, সিদ্ধান্ত অর্থাৎ সাধ্যবাক্য পক্ষবাক্য থেকে যে বচনটি নিশ্চিত হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। এই তিনটি বচন দ্বারা একটি নিরপেক্ষ ন্যায় গঠিত হবে। এবং তোমরা কিছুক্ষণ আগে আমরা বললাম যে একটি নিরপেক্ষ ন্যায়ের যে প্রধান বৈশিষ্ট্য, নিরপেক্ষ ন্যায় হচ্ছে এক প্রকার মাধ্যানুমান এবং মাধ্যানুমানের ক্ষেত্রে কি হয়? যে দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়। কিন্তু যদি দুটির বেশি আশ্রয়বাক্য থাকে, অর্থাৎ
তিনটে বেশি বচন থাকে তাহলে কি হয়ে যাবে? সেটা নিরপেক্ষ ন্যায় হবে না, সেটা হবে ন্যায় শৃঙ্খল, সোরাইটিস, ন্যায় শৃঙ্খল। কাজেই একটি নিরপেক্ষ ন্যায়মান এই তিনটি বচন অবশ্যই তার বেশিও নয় কমও নয়, এবং সেটা নিরপেক্ষ ন্যায়মানের বৈশিষ্ট্য অনুসারে। নেক্সট 3 নম্বর কি, যে হেতুপদকে অন্তত একবার বাক্য হতে হবে। হেতুপদকে অন্তত একবার বাক্য হতে হবে। নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সম্পর্কীয় 3 নম্বর নিয়ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে যে উভয় আশ্রবাক্যে, একটি নিরপেক্ষ ন্যায়মানের উভয় আশ্রবাক্যে যে হেতুপদ থাকে সেই হেতুপদকে অন্তত একবার বাক্য হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো একটি নিরপেক্ষ ন্যায়মানে উভয় আশ্রবাক্যে যে হেতুপদ আছে সেই হেতুপদ একবারও বাক্য হয়নি পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, তাহলে সেই নিরপেক্ষ যুক্তিটি অবৈধ হবে এবং সেক্ষেত্রে যে দোষ ঘটবে সেই দোষটিকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। তাহলে কি, হেতুপদকে অন্তত একবার, উভয় আশ্রমকে যে হেতুপদ আছে সেই হেতুপদকে একবার বাক্য হতে হবে। যেমন ধরো একটা উদাহরণ নাও, যে সকল মানুষ হয় সৎ ব্যক্তি। সকল মানুষ হয় সৎ ব্যক্তি। সকল কবি হয় সৎ ব্যক্তি। অতএব সকল কবি হয় মানুষ। দেখো এই যুক্তিটি ভালো করে লক্ষ্য করো। এক্ষেত্রে এই যুক্তিটিতে এটা হচ্ছে সিদ্ধান্ত, সাধ্যবাক্য, পক্ষবাক্য, সিদ্ধান্ত। সিদ্ধান্তের উদ্দেশ্য পদটা হচ্ছে কি? পক্ষপদ। মানুষটা হচ্ছে কি? সাধ্যপদ। পক্ষপদ মানে এস, সাধ্য পি। এখানে দেখো তাহলে পক্ষবাক্যে এটা হচ্ছে এস, আর সৎ ব্যক্তি এটা হচ্ছে হেতুপদ অর্থাৎ এম। এই হেতুপদটা কোথায় আছে? এখানেও আছে, আর এখানে পি আছে। দেখো তো আমাদের নিয়মে কি বলা হয়েছে? যে হেতুপদকে অন্তত একবার বাক্য হতে হবে। তাহলে এখানে আমাদের কি দেখতে হবে? যে এই যুক্তিতে সাধ্যবাক্য পক্ষবাক্যে হেতুপদটি একবার বাক্য হয়েছে কিনা, অন্তত একবার বাক্য হয়েছে কিনা দেখে নিতে হবে। লক্ষ্য করো, সাধ্যবাক্য, সাধ্যবাক্য প্রধান আশ্রয় বাক্য কি বচন? এ বচন। এবং এই বচনের কোন স্থানে হেতুপদটি রয়েছে? বিধেয় স্থানে। অর্থাৎ সাধ্যবাক্য এ বচনের বিধেয় পদ হিসাবে হেতুপদটি ব্যবহৃত হয়েছে। কিন্তু তোমরা পূর্বে দেখেছো যে পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যে এই বচনের বিধেয় পদ ব্যাপ্য নয়। এই বচনের বিধেয় পদ ব্যাপ্য নয়, এই বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধ্যবাক্যে এই বচন হয় এবং তার বিধেয় স্থানে হেতুপদটি থাকায় ব্যাপ্য হওয়ার সুযোগ পায়নি, অবাপ্য রয়েছে। এবারে দেখো পক্ষবাক্য, হেতুপদটি ব্যাপ্য হয়েছে কিনা। এক্ষেত্রে পক্ষবাক্যটাও কি বচন? এ বচন। এবং এই পক্ষবাক্যে হেতুপদটি কোথায় রয়েছে? বিধেয় স্থানে। অর্থাৎ পক্ষবাক্যেও হেতুপদটি বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে। কাজেই একইভাবে যে এই পক্ষবাক্য হেতুপদটি বাক্য হওয়ার সুযোগ পায়নি, কেননা এই বচন বিধেয় পদকে বাক্য করে না। তাহলে আমরা কি দেখলাম? যে উভয় আশ্রবাক্যে যে হেতুপদ রয়েছে সেই হেতুপদ একবারও বাক্য হওয়ার সুযোগ পায়নি, কেননা উভয় আশ্রবাক্য এই বচন হয়েছে এবং এই বচনের বিধেয় স্থানে হেতুপদটি থাকায় একবারও বাক্য হওয়ার সুযোগ পায়নি। ফলে কি হয়েছে? এই নিয়মটিকে লঙ্ঘন করছে, যে হেতুপদকে অন্তত একবার বাক্য, এই নিয়মটি লঙ্ঘন করছে। ফলে কি হবে? এই যুক্তিটি অবৈধ হবে। যুক্তিটি অবৈধ, আর অবৈধ হলে কি হবে? যুক্তিটি দোষদুষ্ট হবে, এবং সেই দোষটি কি দোষ হবে? অবাপ্য হেতু দোষ। অবাপ্য হেতু দোষ।
তাহলে আমরা কি দেখলাম যে নিরপেক্ষ ন্যায়ের 3 নম্বর নিয়ম অর্থাৎ হেতুবাদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়মটি কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে যদি লঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে যে দোষ ঘটবে সেই দোষটিকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। নেক্সট 4 নম্বর, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে, যে পদ আশ্রয় বাক্যে ব্যবহার সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ব্যাপ্য হতে পারে না। চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এবং তোমরা দেখেছো যে অবরোহ অনুমানের বৈশিষ্ট্য কি? একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কখনোই বেশি ব্যাপক হবে না। হ্যাঁ, কম ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। সেই জন্য চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ নিয়মটিকে আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য সেই পদটিকে সেই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। সিদ্ধান্তে কী কী থাকে? পক্ষপদ আর সাধ্যপদ, অর্থাৎ সিদ্ধান্তে যদি পক্ষপদ ব্যাপ্য হয় তাহলে ওই পক্ষপদকে পক্ষবাক্যে ব্যাপ্য হতে হবে। ঠিক একইভাবে সিদ্ধান্তে যদি সাধ্যপদ ব্যাপ্য হয় তাহলে ওই সাধ্যপদকে সাধ্যবাক্যে ব্যাপ্য হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষ যুক্তিটি অবৈধ হবে। এবং এই নিয়মটি লঙ্ঘন করলে, কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে এই নিয়মটি লঙ্ঘন করলে 2 প্রকার দোষ করতে পারে। একটা হচ্ছে কি অবৈধ পক্ষদোষ, অবৈধ পক্ষদোষ আর অবৈধ সাধ্যদোষ। কি বললাম? যে কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে এই নিয়মটি লঙ্ঘন করলে 2 প্রকার দোষ করতে পারে, অবৈধ পক্ষদোষ কিংবা অবৈধ সাধ্যদোষ। কেননা সিদ্ধান্তে কি থাকে? পক্ষপাত আর সাধ্যপাত থাকে। এখন দেখো কিভাবে অবৈধ পক্ষদোষ ঘটে, কিভাবে অবৈধ সাধ্যদোষ ঘটে। প্রথমে আমরা অবৈধ সাধ্যদোষের একটা উদাহরণ নিচ্ছি। যেমন সকল মানুষ হয়, সকল মানুষ হয় প্রাণী, সকল মানুষ হয় প্রাণী, কোনো দেবতা নয় মানুষ, দেবতা নয় মানুষ, অতএব কোনো দেবতা নয় প্রাণী। দেখ, এক্ষেত্রে এই যুক্তিতে সিদ্ধান্ত কি বাচন? ই বাচন। এবং এটা হচ্ছে পক্ষপদ এস, এটা হচ্ছে সাধ্যপদ পি। তাই সিদ্ধান্তে ই বচন হওয়ায় এই পক্ষপদ এবং সাধ্যপদ ব্যাপ্য হয়েছে ব্যাপ্যতার নিয়ম অনুসারে, কেননা এই বচন উভয় পদকে ব্যাপ্য করে। তাহলে আমাদের দেখতে হবে যে সিদ্ধান্তে যেহেতু এই সাধ্যপদটি ব্যাপ্য হয়েছে তাহলে এই সাধ্যপদটি নিয়ম অনুসারে সাধ্যবাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। দেখ, দেখো এখানে সাধ্যবাক্য কি বচন? এই বচন। এবং এই বচনের কোন স্থানে রয়েছে সাধ্যপদটি? বিধেয় স্থান। তাহলে সিদ্ধান্ত ই বচন হওয়ায় সাধ্যপদ ব্যাপ্য হয়েছে, কিন্তু এই সাধ্যপদ সাধ্যবাক্য এ বচন হওয়ায় এবং তার বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হওয়ার সুযোগ পায়নি। কেন? এই বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না পদের ব্যাপ্যতার নিয়ম অনুসারে। তাহলে সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হওয়া সত্ত্বেও এই সাধ্যপদ সাধ্যবাক্যে ব্যাপ্য হয়। ফলে এই নিয়মটি লঙ্ঘন করছে, অর্থাৎ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। ফলে কি হচ্ছে? যে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয়ে যাচ্ছে, যেটা অবরোহ অনুমানের বিরোধী।
তেমন অবরোহণমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আশ্রবাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হবে না, কম ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে। তাহলে এই নিয়মটি, এই যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তে সাধ্যপদটি বাপ্য হয়েছে এবং ওই সাধ্যপদ সাধ্যকে বাপ্য না হয় যুক্তিটি অবৈধ, এবং এক্ষেত্রে যে দোষ ঘটেছে সেই দোষটিকে বলা হয় অবৈধ সাধ্য দোষ। অবৈধ সাধ্য দোষ হলো। ঠিক একইভাবে অবৈধ পক্ষদোষ করতে পারে। যেমন আমরা একটা অবৈধ পক্ষদোষের উদাহরণ নিই। দেখো, কোনো পাখি নয় মানুষ, কোনো পাখি নয় মানুষ, সকল পাখি হয় প্রাণী। কোনো প্রাণী নয় মানুষ। কোনো প্রাণী নয় মানুষ। দেখো, সিদ্ধান্ত, এটা ইবাচন সিদ্ধান্ত, এটা হচ্ছে পক্ষপদ, মানুষ হচ্ছে সাধ্যপদ, আর পাখি হচ্ছে হেতুপদ। হেতুপদ, এখানে প্রাণীটা হচ্ছে পক্ষপদ পক্ষবাক্যে, আর মানুষটা হচ্ছে সাধ্যপদকে সাধ্যপদ। এক্ষেত্রে এই যুক্তির ক্ষেত্রেও সিদ্ধান্ত ইবাচন হয়, পক্ষপদ এবং সাধ্যপদ উভয় পদই বাপ্য হয়েছে। তাহলে নিয়ম অনুসারে এই পক্ষপদকে কোথায় বাপ্য হতে হবে? পক্ষবাক্যে বাপ্য হতে হবে। তাহলে দেখো, সাধ্যবাক্য, এই সিদ্ধান্তে প্রাণী এই পক্ষ বাপ্য হয়েছে এবং এই পক্ষপদটি পক্ষবাক্যে বাপ্য হয়েছে কিনা। তাহলে এখানে দেখো, পক্ষবাক্য কি বচন? এ বচন, এবং এই বচনে কোন স্থানে রয়েছে? বিধেয় স্থানে রয়েছে পক্ষপদটি, কিন্তু এই বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না। এই বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না পদের ব্যাপ্যতা নিয়ম অনুসারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে সিদ্ধান্ত ই বচন হওয়ায় পক্ষপদ বাপ্য হয়েছে, কিন্তু এই পক্ষবাক্য এই বচন হওয়ায় এবং তার বিধেয় স্থানে থাকায় বাপ্য হওয়ার সুযোগ পায়নি, কেননা এই বচন বিধেয় পদকে বাপ্য করেনি। ফলে এই নিয়মটি লঙ্ঘন করছে, আর তার ফলে যুক্তিটি কি অবৈধ হয়ে পড়ছে। যুক্তিটি অবৈধ, এবং এক্ষেত্রে যে দোষ ঘটছে সেই দোষটিকে বলা হচ্ছে অবৈধ পক্ষদোষ। অবৈধ পক্ষদোষ হলো। এইভাবে কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে যদি এই নিয়মটি লঙ্ঘন করা হয়, অর্থাৎ যে পদ আশ্রয়বাক্যে বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হতে পারে না, নিয়মটি লঙ্ঘন করা হলে আমরা যুক্তিটি দুপ্রকার দোষ করতে পারে, অবৈধ পক্ষদোষ করতে পারে কিংবা অবৈধ সাধ্য দোষ করতে পারে। হলো। এরপরে আমরা চলে যাব 5 নম্বর নিয়ম। দেখো, পঞ্চম নিয়ম, দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত, কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। পঞ্চম বলা হচ্ছে দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে হেতুপদের ভূমিকা, উভয় আশ্রয়বাক্যে একটি নিরপেক্ষ ন্যায় মানে উভয় আশ্রয়বাক্যে যে হেতুপদ থাকে সেই হেতুপদের একটি ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা বলেছিলাম। কি যে নঅর্থক বচনের কি হয়, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। কাজেই যদি উভয় আশ্রয়বাক্যই নঅর্থক হয় এবং উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যদি কোনো সম্বন্ধ না থাকে,
তাহলে সিদ্ধান্তেও আমরা সাধ্য বা পক্ষপাতের মধ্যে কোনো সম্বন্ধ থাকবে না, সম্বন্ধ স্থাপন করা সম্ভব হবে না। কিন্তু পক্ষ এবং সাধ্যপদের সঙ্গে যদি হেতুপদের সম্বন্ধ স্থাপিত না হয় তাহলে সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এবং সেই জন্য এর দ্বারা প্রমাণিত হয় যে দুটি নঙর্থক আশ্রবাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। তার মানে কি, যে সাধ্যবাক্যে কি থাকে, সাধ্যপদ আর হেতুপদ থাকে, আর পক্ষবাক্যে কি থাকে, পক্ষপদ আর হেতুপদ থাকে। এখন সাধ্যবাক্য যদি নঙর্থক বচন হয় তাহলে সাধ্যপদের সাথে হেতুপদের কোনো সম্বন্ধ স্থাপিত হচ্ছে না। আবার পক্ষবাক্যেও যদি পক্ষবাক্য যদি নঙর্থক বচন হয় তাহলে পক্ষপদের সাথে হেতুপদের কোনো সম্বন্ধ স্থাপিত হবে না। ফলে সাধ্যবাক্যে সাধ্যপদের সাথে হেতুপদের, পক্ষবাক্যে পক্ষপদের সাথে হেতুপদের সম্বন্ধ স্থাপিত না হলে সিদ্ধান্তেও আমরা পক্ষপদের সাথে সাধ্যপদে কোনো সম্বন্ধ স্থাপন করতে আমরা পারবো না। এর দ্বারাই প্রমাণিত হয় যে দুটি আশ্রবাক্য যদি নঙর্থক হয় তাহলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। অর্থাৎ যদি যুক্তিটা এরকম হয় যে কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, রাম নয় সৎ ব্যক্তি, অতএব রাম নয় মানুষ। এই যে যুক্তিটা আমরা গঠন করেছি, এক্ষেত্রে দুটি আশ্রবাক্যতে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটি বৈধ নয়, যেহেতু দুটি আশ্রবাক্যই নঙর্থক। কারণ এই ক্ষেত্রে মানুষের সাথে সৎ ব্যক্তি কোনো সম্বন্ধ স্থাপিত হচ্ছে না, আবার রামের সাথে সৎ ব্যক্তি কোনো সম্বন্ধ স্থাপিত হচ্ছে না পক্ষবাক্যে, ফলে রামের সাথে মানুষেরও কোনো সম্বন্ধ স্থাপন করা সম্ভব নয়। সেই জন্য এই দুটি আশ্রবাক্য নঙর্থক হলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। কাজে কোনো নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে যদি এই নিয়মটি লঙ্ঘন করা হয়, অর্থাৎ দুটি নঙর্থক আশ্রবাক্য থেকে যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেই নিরপেক্ষ যুক্তিটি অবৈধ হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে যে দোষ ঘটবে সেই দোষটিকে বলা হয়, সেই দোষটি বলা হয় নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তাহলে এই নিয়মটি লঙ্ঘন করলে যুক্তিটিতে এই দোষ ঘটবে, নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ হলো। এরপর হচ্ছে 6 নম্বর নিয়ম। একটি আশ্রয় বাক্য নঙর্থক হলে একটি আশ্রয় বাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্থক হবে। না, 6 নম্বর নিয়মে কি বলা হয়েছে, যে একটি আশ্রয় বাক্য নঙর্থক হলে, অর্থাৎ দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্থক বচন হবে। অর্থাৎ একটি আশ্রয় বাক্য, যেহেতু আমরা 5 নম্বর নিয়মে কি দেখলাম, যে দুটি নঙর্থক আশ্রয় বাক্য হতে পারে না, তাহলে একটি আশ্রয় বাক্য নঙর্থক হলে আরেকটি আশ্রয় বাক্য কী হবে, সদর্থক হবে। যেহেতু পঞ্চম নিয়ম অনুসারে দুটি নঙর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এখন প্রধান আশ্রয় বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি সাদর্থক হবে, আবার প্রধান আশ্রয় বাক্যটি যদি সদর্থক হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি নঙর্থক হবে। এবং এক্ষেত্রে যেহেতু তোমার যদি প্রধান আশ্রয় বাক্যটি নঙর্থক হয় তাহলে সেক্ষেত্রে সাধ্যপদের সাথে হেতুপদের কোনো সম্বন্ধ স্থাপিত হবে না, তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটা অবশ্যই কী হবে, সদর্থক হবে, এবং সেক্ষেত্রে হেতুপদের সাথে পক্ষপদের একটা সম্বন্ধ স্থাপিত হবে, এবং সেই জন্য সিদ্ধান্তে পক্ষপদের সাথে কোনো সাধ্যপদে কোনো সম্বন্ধ স্থাপন করা সম্ভব নয়। সেই জন্য যেমন বলা হলো যে কোনো মানুষ নয় পুণ্যজীব, কোনো মানুষ নয়
পূর্ণ জীব, কোনো মানুষ নয়। এখানে প্রধান রাষ্ট্রবাক্যটি নঅর্থক বাচক, তাহলে অপ্রধান রাষ্ট্রবাক্যটি অবশ্যই সদর্থক হবে। পঞ্চম নিয়মে যেহেতু বলা হয়েছে দুটি রাষ্ট্রবাক্য নঅর্থক হতে পারে না, তাহলে কি হবে? সকল দেবতা হয় পূর্ণজীব, অতএব তাহলে সিদ্ধান্ত অবশ্যই কী হবে? নঅর্থক হবে। সিদ্ধান্ত অবশ্যই নঅর্থক হবে। কোনো মানুষ নয় দেবতা। এখানে প্রধান রাষ্ট্রবাক্যটি নঅর্থক, অর্থাৎ পূর্ণজীবটা হচ্ছে হেতুপদ, এটা সাধ্যপদ। মানুষটা হচ্ছে সাধ্যপদ, দেবতা হচ্ছে পক্ষপদ। তাহলে সাধ্যবাক্য অর্থাৎ অপ্রধান রাষ্ট্রবাক্য নঅর্থক হয়। এখানে সাধ্যপদের সাথে হেতুপদের কোনো সম্বন্ধ স্থাপিত হচ্ছে না, কিন্তু পক্ষবাক্য সদর্থক হয়। এখানে পক্ষপদের সাথে হেতুপদের একটা সম্বন্ধ স্থাপিত হচ্ছে। যেহেতু সাধ্যপদের সাথে হেতুপদের কোনো সম্বন্ধ স্থাপিত হচ্ছে না, সেহেতু সিদ্ধান্তেও এই পক্ষপদের সাথে সাধ্যপদের কোনো সম্বন্ধ স্থাপন করা সম্ভব নয়। সেই জন্য একটি রাষ্ট্রবাক্য নঅর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই নঅর্থক বাচন হবে। নেক্সট 7 নম্বর নিয়ম কি? দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। যদি উভয় আশ্রয় বাক্য সদর্থক হয়, তাহলে মনে করতে হবে যে উভয় ক্ষেত্রেই হেতুপদের সঙ্গে সাধ্যপদের এবং পক্ষপদের সম্বন্ধ আছে। প্রধান আশ্রয় বাক্য সদর্থক হলে হেতুপদের সঙ্গে সাধ্যপদের সম্বন্ধ আছে, আবার অপ্রধান আশ্রয় বাক্য সদর্থক হলে পক্ষপদের সঙ্গে হেতুপদের সম্বন্ধ আছে। উভয় ক্ষেত্রেই থেকে অনুমান করতে পারি যে সাধ্য পক্ষপদের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে। হ্যাঁ, অর্থাৎ বিপরীতভাবে এইভাবে বলতে হয়, সিদ্ধান্ত যদি সদর্থক হয় তাহলে উভয় আশ্রয় বাক্য অবশ্যই সদর্থক হবে। কেননা ন্যায়ের পঞ্চম নিয়মে কি বলা হয়েছে? দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। আবার ষষ্ঠ নিয়মে অনুসারে কি বলা হয়েছে? যদি একটি আশ্রয় বাক্য নঅর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঅর্থক হবে। এই হচ্ছে ন্যায়ের, নিরপেক্ষ ন্যায়ের মুখ্য নিয়ম। এই যে আমরা 7টা নিয়মের কথা বললাম, এগুলোকে বলা হয় মুখ্য নিয়ম। এছাড়া আরও 3টে গৌণ নিয়ম আছে, যেগুলো অনুসিদ্ধান্ত বলা হয়। এবং এই নিয়মগুলো আমি শুধু বলে দিচ্ছি, এই নিয়মগুলো ব্যাখ্যা করা আমরা এই ক্লাসে ব্যাখ্যা করছি না। এবং এগুলো তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এটা বইটা পড়ে নেবে। এবং এই 3টি নিয়ম হচ্ছে কি, শুধু নিয়মগুলো মনে রাখো। এবং নিরপেক্ষ যুক্তি বৈধতা বিচার করতে গেলে আমরা যে 7টা নিয়ম আলোচনা করলাম, এই 7টি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। এবং 8, 9, 10 এই 3টে নিয়ম অনুসিদ্ধান্ত, এগুলো তোমাদের সাধারণত পরীক্ষায় প্রমাণ হিসাবে আসে, সেগুলো পরবর্তীতে তোমরা পড়ে নেবে। দুটি আশ্রয় বাক্য থেকে, দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে কোনো সিদ্ধান্ত, কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। 9 নম্বর কি?
নম্বর হচ্ছে যে একটি আশ্রয়বাক্যে বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। একটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। 10 নম্বর কি? একটি 9 নম্বরে কী পেলাম? একটি আশ্রয়বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। 10 নম্বর নিয়ম হচ্ছে যে প্রধান আশ্রয়বাক্য বিশেষ, প্রধান আশ্রয় বাক্য বিশেষ বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য নঅর্থক হলে, অপ্রধান আশ্রয় বাক্য নঅর্থক হলে, অপ্রধান আশ্রয় বাক্য নঅর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তাহলে অনুসিদ্ধান্ত হিসেবে আমরা 3টি নিয়ম আমরা পেয়েছি। কি? যে দুটি আশ্রয়বাক্য বিশেষ বচন হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। নবম নিয়ম হিসেবে আমরা কী পেয়েছি? একটি আশ্রয়বাক্য বিশেষ বচন হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। 10 নম্বর নিয়মে আমরা কী পেয়েছি? প্রধান আশ্রয়বাক্য বিশেষ বচন এবং অপ্রধান আশ্রয়বাক্য নঅর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এই 3টি নিয়মকে বলা হয় অনুসিদ্ধান্ত। এইগুলো নিরপেক্ষ ন্যায়ের গৌণ নিয়ম এবং এইগুলো সাধারণত তোমাদের প্রমাণ হিসাবে আসে। অনুসিদ্ধান্ত জ্যামিতি যেমন প্রমাণ সেরকমভাবে আসে, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। এই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা সম্পর্কে নিয়ম। এরপরে আমরা পরবর্তী পয়েন্টে যাব। নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। দেখো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের সাধারণ নিয়ম, এগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমরা যাচ্ছি কি, যে একটা নিরপেক্ষ ন্যায়ের কীভাবে আমরা বৈধতা বিচার করব। তা এই একটা নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করতে গেলে প্রথমেই তোমাদের যেটা মনে রাখতে হবে যে একটা নিরপেক্ষ ন্যায়কে প্রথমে যুক্তি আকারে সাজিয়ে নিতে হবে। কিভাবে? এবং তোমরা দেখেছো যে একটা নিরপেক্ষ ন্যায়ের গঠন সম্পর্কে বৈশিষ্ট্য তোমরা পেয়েছো এবং জেনেছো যে একটা নিরপেক্ষ ন্যায়ের 3টি বচন থাকবে। কি কি? সাধ্যবাক্য, পক্ষবাক্য এবং সিদ্ধান্ত। এবং এই 3টে বচন 3টে পদ থাকবে, পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। তাহলে প্রথম একটা যুক্তিকে, একটা নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার করতে গেলে প্রথমেই সেই যুক্তিটাকে আমাদের যুক্তি আকারে সাজিয়ে নিতে হবে। কিভাবে? প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। তারপরে আমাদের কি করতে হবে? যে ওই যুক্তিটা গঠন করার পরে ওই যুক্তির বৈধতা সম্পর্কে যে নিয়মগুলো আমরা পেয়েছি সেই নিয়মগুলো যথাযথভাবে ওই যুক্তির ক্ষেত্রে অনুসরণ করা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে, পরপর নিয়মগুলো। যদি দেখা যায় যে বৈধতা সম্পর্কে নিয়মগুলি ওই যুক্তির ক্ষেত্রে যথাযথভাবে পালন করা হয়েছে, তাহলে যুক্তিটি বৈধ হবে এবং যুক্তিটি বৈধ হলে সেটি কোনো না কোনো সংস্থান হবে। এবং তোমরা এর আগেই জেনেছো সংস্থান কাকে বলে, সংস্থান কিভাবে নির্ণয় করা হয়। এবং যুক্তিটি সংস্থান নির্ণয় করার পর সেটা সেই সংস্থানের কোন মূর্তি সেটা নির্ণয় করতে হবে। সেই মূর্তিটা আমরা কীভাবে নির্ণয় করব? ওই যুক্তিটি যে 3টে বচন দ্বারা গঠিত হয়েছে, এ, ই, আই, ও, এই 4টে বচনের মধ্যে যে 3টে বচন দ্বারা যুক্তিটি গঠিত হয়েছে সেই 3টি বচনের আকার অনুযায়ী আমাদের মূর্তিটা উল্লেখ করতে হবে। তাহলে এখন আমরা দেখব, তাহলে প্রথম আমাদের কাজ কি, যে একটা নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার করতে গেলে প্রথমে যুক্তিটাকে আমাদের তর্কবিদ্যাসম্মত যৌক্তিক আকারে প্রকাশ করতে হবে, যুক্তিবিদ্যাসম্মত বচনে পরিণত করতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ সাধ্যবাক্য, পক্ষবাক্য এবং সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যুক্তিতে তো বলে দেওয়া থাকবে না যে কোনটা প্রধান আশ্রয়বাক্য, কোনটা অপ্রধান আশ্রয়বাক্য এবং কোনটা সিদ্ধান্ত। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবে? দেখো, এক্ষেত্রে সহজ উপায় হচ্ছে সেই যুক্তি থেকে প্রথমে সিদ্ধান্ত বাক্যটি খুঁজে বার করতে হবে। যুক্তি থেকে প্রথমে সিদ্ধান্ত বাক্যটি খুঁজে বার করতে হবে। কেন? যদি সিদ্ধান্ত বাক্যটি খুঁজে পাওয়া যায় তাহলে সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু পক্ষপদ এবং সাধ্যপদ পেয়ে যাব। কেন? সিদ্ধান্ত একটি বচন হবে, এ, ই, আই, ও, এই চারটি বচনের মধ্যে যে কোনো একটি বচন হবে। আর সিদ্ধান্ত পেয়ে যাওয়া মানে আমরা পক্ষপদ এবং সাধ্যপদ পেয়ে যাব। কেন? সিদ্ধান্তের উদ্দেশ্যপদকে বলা হয় পক্ষপদ এবং বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ। আর এবং তারপরে আমরা কি পক্ষবাক্য এবং সাধ্যবাক্য ঠিক একইভাবে আমরা খুঁজে বার করব। কীভাবে? যে সিদ্ধান্তের ওই পক্ষপদটি বাকি যে দুটো বাক্য আছে সেই দুটি বাক্যের মধ্যে কোন বাক্যে আছে সেটা আমাদের দেখতে হবে, সেটা হবে পক্ষবাক্য। এবং সিদ্ধান্তের সাধ্যপদটি যে বাক্যে থাকবে সেটা হবে সাধ্যবাক্য। এইভাবে সাধ্যবাক্য, পক্ষবাক্য এবং সিদ্ধান্ত আমাদের নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সিদ্ধান্ত বাক্য যে আমরা প্রথমে খুঁজে বার করব, তাহলে সিদ্ধান্ত বাক্যটি খুঁজে বার করার নিয়ম কী? দেখো, সিদ্ধান্ত খুঁজে বার করার কিছু নিয়ম আছে। সিদ্ধান্ত খুঁজে বার করার নিয়ম। 1 নম্বর, সুতরাং অবশ্যই, এগুলো তোমরা লিখে নেবে। কাজেই, সুতরাং অবশ্যই, কাজেই, সেহেতু, এই জাতীয় সিদ্ধান্ত জাতীয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটি সিদ্ধান্ত বাক্য হিসাবে গৃহীত হবে। কি বললাম? সুতরাং, অতএব, অতএব, সুতরাং, অতএব, অবশ্যই, কাজেই, সেহেতু এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটিকে সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত করতে হবে। 2 নম্বর কি? কারণ বা কেননা দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে ঠিক তার আগের বাক্যটি, ঠিক তার আগের বাক্যটি সিদ্ধান্ত হবে। দেখো, কারণ বা কেননা দিয়ে, যুক্তিতে কারণ বা কেননা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে তার আগে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিকে সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত করতে হবে। নেক্সট 3 নম্বর কি? যেহেতু, সেহেতু, যেহেতু, সেহেতু। অনেক সময় যেহেতু, সেহেতু এই শব্দযুক্ত বাক্য আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবেই যেহেতুর পরে সেহেতু শব্দযুক্ত বাক্যটি সিদ্ধান্ত হবে, কিন্তু কোনো কোনো বাক্যে সেহেতু শব্দটি উহ্য আছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? যুক্তির সামগ্রিক অর্থ বিশ্লেষণ করে সেহেতু শব্দযুক্ত বাক্যটি নির্ণয় করতে হবে, করে সেই বাক্যটিকে আমাদের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে হবে। তারপর সাধ্যবাক্য, পক্ষবাক্য এইভাবে আমাদের গঠন করতে হবে। এবারে আমরা এইভাবে আমরা কিছু দেখি, একটা যুক্তি আমরা এইভাবে গঠন করার চেষ্টা করব।
দেখো আমরা একটা যুক্তি নিচ্ছি। কোনো সফল ব্যক্তি অলস নয়। কোনো সফল ব্যক্তি অলস নয়। কতিপয় ভারতীয় সফল, কতিপয় ভারতীয় সফল। সুতরাং কতিপয় ভারতীয় অলস নয়। দেখ আমরা একটা যুক্তি নিয়েছি, কোনো সফল ব্যক্তি অলস নয়, কতিপয় ভারতীয় সফল, সুতরাং কতিপয় ভারতীয় অলস নয়। এই যুক্তিটির আমরা বৈধতা বিচার করব। এই যুক্তিটির বৈধতা বিচার করতে গেলে আমাদের স্টেপগুলো কি? প্রথমে আমরা এই যুক্তিটাকে নিরপেক্ষ ন্যায় আকারে সাজাবো, অর্থাৎ তর্কবিদ্যা সম্মত আকার। তর্কবিদ্যা সম্মত আকার। দেখ তাহলে এই তর্কবিদ্যা সম্মত আকারে সাজাতে গেলে কি করতে হবে? কি বললাম যে প্রথমে এই যুক্তি থেকে সিদ্ধান্ত বাক্যটি খুঁজে বার করতে হবে। এখন সিদ্ধান্ত বাক্য কিভাবে খুঁজে বার করব? কিছুক্ষণে আমরা সিদ্ধান্ত বাক্য খুঁজে বার করার কতগুলো নিয়মের কথা বললাম। যেমন কি বলেছি যে সুতরাং, অতএব, অবশ্যই, কাজেই, সেহেতু এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটি সিদ্ধান্ত বাক্য হবে। এখানে আমরা একটা বাক্য পাচ্ছি, এই বাক্যে সুতরাং কতিপয় ভারতীয় অলস নয়, সুতরাং শব্দটি যুক্ত আছে এই বাক্যে। তাহলে স্বাভাবিকভাবে এই বাক্যটিকে আমরা সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করব। তাহলে আমরা চট করে লিখে ফেলি। এখানে আমরা লিখছি সিদ্ধান্ত। তাহলে কতিপয় ভারতীয় অলস নয়, এই বাক্যটিকে আমাদের বচনে রূপান্তর করতে হবে। কেননা যে কোনো যুক্তিকে গঠন করতে গেলেই আমাদের কি করতে হবে? বাক্য আকারে থাকবে, সেই বাক্যটাকে বচনে রূপান্তর করতে হবে। এবং বচনে রূপান্তর করা তোমরা শিখেছো। তাহলে এখানে কতিপয় ভারতীয় অলস নয়, এই বাক্যটি কি বচন হবে? কতিপয় বলতে আংশিক, তাহলে আংশিক ভারতীয় অলস নয়, অর্থাৎ বিশেষ নঅর্থক, অর্থাৎ বহুবচন। কতিপয় ভারতীয় অলস নয়, তাহলে কি হবে? কোনো কোনো, বা এইভাবে তোমরা এখানে লিখতে পারো, কোনো কোনো। দেখ ভারতীয় খুব ভালো করে লক্ষ্য করবে, কোনো কোনো ভারতীয় নয় অলস। এটা কি পেলে? সিদ্ধান্ত। সিদ্ধান্ত, কোনো কোনো ভারতীয় নয় অলস। সিদ্ধান্ত পেয়ে যাওয়ার সাথে সাথে কি কি পেলে? পক্ষপদ এস আর সাধ্যপদ পি। তাহলে এই বাক্যটা সিদ্ধান্ত হলো। এবার তোমাকে সাধ্য বাক্য আর পক্ষ বাক্য। আমরা কি বললাম? যে সিদ্ধান্তে পক্ষপদটি যে বাক্যে থাকবে সেই বাক্যটি পক্ষবাক্য হবে, অর্থাৎ অপ্রধানাশ্রী বাক্য হবে। তাহলে সিদ্ধান্ত বাদ দিয়ে আর এ একটা বাক্য আছে, আর এ একটা বাক্য আছে। এই দুটি বাক্যের মধ্যে ভারতীয় এই পক্ষপাতটি কোন বাক্যে আছে? দেখো এখানে আছে, কতিপয় ভারতীয় সফল। কতিপয় ভারতীয় সফল, তাহলে এই বাক্যটিকে আমরা পক্ষবাক্য হিসাবে গ্রহণ করব। এবং কতিপয় ভারতীয় সফল এটা কি? আংশিক সদর্থক বচন, অর্থাৎ আই বচন। কোনো কোনো ভারতীয় হয় সফল। দেখ এটা এস, এটা তাহলে কি হয়ে গেল? হেতুপদ। বাকি থাকলো কোনটা? এইটা, কোনো সফল ব্যক্তি অলস নয়।
এটা স্থায়ীভাবে এটা সাধ্যপদ হবে। এবং এখানে দেখো অলস, এই সাধ্যপদটি এই বাক্যে আছে। তাহলে কি হবে? কোনো সফল ব্যক্তি অলস নয়, এটা কি বচন? সামান্য নর্থকতা দ্বিবচন। কোনো, তাহলে এটা বচন আকার করলে কি হবে? কোনো সফল ব্যক্তি নয় অলস। তাহলে এটা হচ্ছে সাধ্য বাক্য, এটা হচ্ছে পক্ষ বাক্য হলো। আমরা যুক্তি গঠন হয়ে গেল আমাদের। এবার কি করতে হবে? এই যুক্তিটি বৈধ না অবৈধ নির্ণয় করতে হবে, বিচার করতে হবে। তাহলে আমরা কি দেখব? নিয়মগুলো, যে নিয়ম আমরা পেয়েছি, প্রথম থেকে 7টা নিয়ম দেখো পরপর। এই যুক্তিতে 3টি বচন রয়েছে। প্রথম নিয়মটি যথাযথ অনুসরণ করা হয়েছে। এবং এই যুক্তিতে কটি পদ আছে? দেখো 3টে পদ আছে, ভারতীয়, অলস আর সফল। এবং এই 3টে পদই দুবার করে ব্যবহৃত হয়েছে। সিদ্ধান্তে ভারতীয় যে অর্থে ব্যবহৃত হয়েছে, পক্ষবাক্য সে একই অর্থে ব্যবহৃত হয়েছে। সিদ্ধান্তে অলস সাধ্যপদ যে অর্থে ব্যবহৃত হয়েছে, সাধ্যবাক্য সে একই অর্থে ব্যবহৃত হয়েছে। সাধ্যবাক্যও সেই একই অর্থে ব্যবহৃত হয়েছে। এবং সাধ্যবাক্য হেতুপদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, পক্ষবাক্য সে একই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে 3টে পদ রয়েছে এবং দুবার করে ব্যবহৃত হয়েছে, 3টের বেশি পদ নেই। তৃতীয় নিয়মে কি বলা হয়েছে? যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ কোনটা এখানে? সফল ব্যক্তি। দেখো সাধ্যবাক্য ই বচন হয়, হেতুপদ একবার বাপ্য হয়েছে, কেননা ই বচন উভয় পদকে বাপ্য করে। তাহলে 3 নম্বর নিয়ম উল্লঙ্ঘন করেনি। 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে? যে পদ আশ্রয়বাক্যে বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হতে পারবে না। অর্থাৎ সিদ্ধান্তে যে পদ বাপ্য সেই পদকে সেই আশ্রয়বাক্যে বাপ্য হতে হবে। সিদ্ধান্ত কি বচন? ও বচন। ও বচন হওয়ায় সাধ্যপদটি বাপ্য হয়েছে, কারণ ও বচন দ্বিতীয় পদকে বাপ্য করে। তাহলে এই নিয়ম অনুসারে এই সাধ্যপদকে সাধ্যবাক্যে বাপ্য হতে হবে। দেখো সাধ্যবাক্যে সাধ্যপদটি বাপ্য হয়েছে কিনা। সাধ্যবাক্যে সাধ্যপদটি বাপ্য হয়েছে, কেন? সাধ্যবাক্য ই বচন, ই বচন উভয় পদকে বাপ্য করে। তাহলে চতুর্থ নিয়ম উল্লঙ্ঘন করেনি। পঞ্চম নিয়মে কি বলা হয়েছে? যে দুটি আশ্রয়বাক্য নঙর্থক হলে তার থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এখানে দুটি আশ্রয়বাক্যের মধ্যে কি? একটি আশ্রয়বাক্য নঙর্থক, একটি আশ্রয় সদর্থক, দুটি। তাহলে এই পঞ্চম নিয়ম উল্লঙ্ঘন করার কোনো প্রশ্নই উঠছে না। ষষ্ঠ নিয়মে কি বলা হয়েছে? যে দুটি আশ্রয়বাক্য মধ্যে একটি আশ্রয়বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্থক হবে। এখানে দেখো এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে প্রধান আশ্রয়বাক্যটি নঙর্থক বচন, সিদ্ধান্ত নঙর্থক বচন হয়েছে। কাজেই এক্ষেত্রে আমরা যে ন্যায় যে বৈধতা সম্পর্কীয় যে নিয়মগুলো আমরা পেয়েছি, সেই নিয়মগুলি এই যুক্তির ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। ফলে এই যুক্তিটি, এবার আমরা কি করব? এবার এর সংস্থান নির্ণয় করতে হবে। কোন সংস্থান? সংস্থান আমরা কিভাবে নির্ণয় করব? যে এই যুক্তির ক্ষেত্রে উভয় আশ্রয়বাক্যে যে হেতুপদ আছে সেই হেতুপদের অবস্থান দেখে আমরা সংস্থান নির্ণয় করব। দেখো প্রধান আশ্রয়বাক্যে হেতুপদটা কোন স্থানে আছে? উদ্দেশ্য স্থানে। অপ্রধান আশ্রয় কোন স্থানে আছে? বিধেয় স্থানে। তাহলে আকারটা কেমন হচ্ছে? এইরকম হচ্ছে। এটা কোন সংস্থান? প্রথম সংস্থান। এটা হচ্ছে প্রথম সংস্থান। তাহলে এখানে সংস্থান হচ্ছে প্রথম সংস্থান। প্রথম সংস্থান এইভাবে লিখতে হবে, প্রথম সংস্থান। এবারে কি? মূর্তি। মূর্তি, মূর্তি কি কি পেয়েছো? ই আই ও, ই আই ও, ই আই ও। এবং যেহেতু এক্ষেত্রে বৈধতা সম্পর্ক নিয়মের কোনো নিয়মই লঙ্ঘন করেনি, সেহেতু এই মূর্তিটা হচ্ছে বৈধ মূর্তি। তার দোষ, এখানে দোষ, কোনো দোষ আমরা পাইনি। তাহলে এটি বৈধ মূর্তি। বিচার, বিচার কি হবে? বৈধ মূর্তি। বৈধ মূর্তি। তাহলে যদি মূর্তিটা বৈধ হয় তাহলে এই মূর্তিটার নাম থাকবে। এবং এটা আমরা কোন সংস্থান পেয়েছি? প্রথম সংস্থান। প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলো আমরা কি পেয়েছি? বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও। দেখো এখানে ই আই ও, এখানে ই আই ও, এই প্রথম সংস্থানের এই 3টে বচন দ্বারা যে বৈধ মূর্তিটির নাম পেয়েছি সেটা নাম হচ্ছে কি? ফেরিও।
এই হলো একটা বৈধ মূর্তির বৈধ যুক্তির বৈধতা বিচার। আমরা লাস্ট আরেকটু নিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা একটা যুক্তির বৈধতা বিচার করলাম এবং এই যুক্তিটা বৈধতা বিচার করতে গিয়ে দেখলাম এই যুক্তিটা হচ্ছে বৈধ যুক্তি, এবং এক্ষেত্রে আমরা কি পেয়েছি, মূর্তি EIO এবং সংস্থান হচ্ছে কি প্রথম সংস্থান, এবং তার বৈধ মূর্তিটির নাম হচ্ছে ফেরিও। কেন? এক্ষেত্রে যুক্তির যে বৈধতা সম্পর্কে যে নিয়ম, সেই নিয়মগুলি কোনো নিয়মই এখানে লঙ্ঘন করা হয়নি, প্রতিটা নিয়মই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। হলো, এরপরে আমরা একটা অবৈধ যুক্তি কিভাবে বিচার করব সেটা আমরা দেখব। পাঁচ মিনিট দেখো, সব সৈন্যই দেশপ্রেমী, সব সৈন্য দেশপ্রেমিক, নারীরা যেহেতু সৈন্য নয়, সব সৈন্যই দেশপ্রেমিক, নারীরা যেহেতু সৈন্য নয়, সেই জন্য নারীদের দেশপ্রেমিক বলা যায় না। আমরা একটা যুক্তি নিয়েছি কি, সব সৈন্যই দেশপ্রেমিক, নারীরা যেহেতু সৈন্য নয়, সেই জন্য নারীদের দেশপ্রেমিক বলা যায় না। এই যুক্তিটির আমরা বৈধতা বিচার করব। ঠিক একইভাবে তর্কবিদ্যার সম্মত আকার, তাহলে এখানে কি, এই যুক্তি থেকে প্রথমে আমরা সিদ্ধান্ত বাক্যটি খুঁজে বার করব। দেখো, সব সৈন্যই দেশপ্রেমিক, নারীরা যেহেতু সৈন্য নয়, সেই জন্য নারীদের দেশপ্রেমিক বলা যায় না। আমি একটা নিয়মের কথা বলেছিলাম যে যেহেতু সেহেতু, অনেক সময় সেহেতু শব্দটা উহ্য থাকে, তো সেক্ষেত্রে কি সামগ্রিক যুক্তির অর্থ বিশ্লেষণ করে সেহেতু শব্দযুক্ত বাক্যটি খুঁজে বার করতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু পেয়েছি, তাহলে আমরা এবার তর্কবিদ্যার সম্মত আকারটা গঠন করব। সেহেতু শব্দযুক্ত বাক্য খুঁজে আমরা বার করব। তাহলে আমরা যেহেতু শব্দটা আমরা পেয়েছি, কিন্তু সেহেতু শব্দটা এখানে নেই। সাধারণত কী হয়, যেহেতু পরের বাক্যটা সিদ্ধান্ত হতে পারে কিংবা আগের বাক্যটা হতে পারে। এক্ষেত্রে নারীরা যেহেতু সৈন্য নয়, সেই জন্য নারীদের দেশপ্রেমিক বলা যায় না। তো সেই জন্য, এই যে সেই জন্য কথাটা আছে, এটাই তাহলে সিদ্ধান্ত বাক্য হবে, যেহেতু পরের বাক্যটা। তাহলে এখানে সিদ্ধান্ত বাক্যটা নারীদের দেশপ্রেমিক বলা যায় না। তো এই বাক্যটিকে বচনে রূপান্তর করলে কী হবে, কোনো নারী নয় দেশপ্রেমিক। সিদ্ধান্ত, তাহলে আমরা সিদ্ধান্তর সাথে সাথে কি পেলাম, পক্ষপদ আর সাধ্যপদ, পক্ষপদ আর সাধ্যপদ। তাহলে এবারে দেখো, এই পক্ষপদটি এই বাক্যের কোন, এই যুক্তির কোন বাক্যে আছে, সব সৈন্য দেশপ্রেমিক নয়, নারীরা যেহেতু সৈন্য নয়, এই বাক্যে আমরা পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই বাক্যটি কি হবে, পক্ষবাক্য হবে।
নারীরা যেহেতু সেনাতার, তাহলে এটা হবে কোনো নারী নয় সৈন্য, এটা পক্ষবাক্য। বাকি থাকলো কোনটা? এই বাক্যটা, সব সৈন্য দেশপ্রেমিক, এটাই। এবং এখানে সাধ্যপদ কি দেশপ্রেমিক এই বাক্যে আছে, তাহলে এটা হবে সাধ্য বাক্য। সব সৈন্য দেশপ্রেমিক বচনাকার করলে কি হবে? সকল সৈন্য হয় দেশপ্রেম, সাধ্য বাক্য। হলো এস এম পি এম। তাহলে এখানে সিদ্ধান্তে কি বচন? ই বচন। সিদ্ধান্তে ই বচন হয় পক্ষপদ সাধ্যপদ উভয় পদই বাপ্য হয়েছে, কেন এই বচন উভয় পদকে বাপ্য করে। তাহলে ন্যায় নিয়ম অনুসারে এই উভয় পদকে উভয় আশ্রবাক্যে বাপ্য হতে হবে, অর্থাৎ পক্ষপদকে পক্ষবাক্যে বাপ্য হতে হবে, সাধ্যপদকে সাধ্যবাক্যে বাপ্য হতে হবে। এখন দেখা যাক সিদ্ধান্তের এই পক্ষপদটি পক্ষবাক্যে বাপ্য হয়েছে কিনা। সিদ্ধান্তের এই পক্ষপদটি পক্ষবাক্যে বাপ্য হয়েছে, কেন? পক্ষবাক্য ই বচন, পক্ষবাক্য ই বচন হয়, পক্ষপদটি বাপ্য হয়েছে। সিদ্ধান্তে পক্ষপদ বাপ্য এবং এই পক্ষপদ পক্ষবাক্য ই বচন হয়, বাপ্য হয়েছে। তাহলে পক্ষপদের দিক থেকে কোনো দোষ ঘটেনি। এবারে আমাকে দেখতে হবে সিদ্ধান্তে যে সাধ্যপদ বাপ্য হয়েছে, এই সাধ্যপদ সাধ্যবাক্যে বাপ্য হয়েছে কিনা। দেখো সিদ্ধান্ত সাধ্য বাক্য, কিন্তু সাধ্যবাক্যে কি এই বচন, এবং সাধ্যবাক্যে এই বচন এবং তার বিধেয় স্থানে সাধ্যপদটি রয়েছে, ফলে বাপ্য হওয়ার সুযোগ পায়নি। কেননা এই বচন সাধ্যপদ বিধেয় পদকে বাপ্য করে না। তাহলে কি দেখলাম? যে সিদ্ধান্তে ই বচন হওয়ায় তার সাধ্যপদ বাপ্য হয়েছে, কিন্তু এই সাধ্যপদ সাধ্যবাক্য এই বচন হওয়ায় এবং তার বিধি হিসাবে ব্যবহৃত হয়, বাপ্য হওয়ার সুযোগ পায়নি। ফলে ন্যায়ের যে চতুর্থ নিয়মে বলা হয়েছিল আশ্রবাক্যে যে পদ বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হতে পারে না, এই নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। সিদ্ধান্তে সাধ্য বাপ্য হয়েছে, কিন্তু ওই সাধ্যপদ সাধ্যকে বাপ্য হয়নি। তাহলে এখানে সংস্থান, কোন সংস্থান? হেতুপদটা দেখো, সাধ্যবাক্যে উদ্দেশ্য স্থানে আর পক্ষবাক্যে বিধেয় স্থানে। এটা কোন সংস্থান? প্রথম সংস্থান। মূর্তি কি কি বচন পেয়েছি? এ ই ই। দোষ কি দোষ? সিদ্ধান্তের সাধ্য বাক্য, কিন্তু এই সাধ্য সাধ্যবাক্যে বাক্য নয়, ফলে কি হবে? অবৈধ সাধ্য দোষ, অবৈধ সাধ্য দোষ। তাহলে এই যুক্তিটি অবৈধ। কেন? যেহেতু এখানে সিদ্ধান্ত ই বচন হয়, তার সাধ্য বাক্য হয়েছে, কিন্তু এই সাধ্যবাক্যে এই বচন হয়, বাপ্য হওয়ার সুযোগ পায়নি, ফলে যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। এইভাবে আমরা নিরপেক্ষ যুক্তির বৈধতা বিচার করব এই নিয়মগুলোকে অনুসরণ করে। এইভাবেই তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বাড়িতে অনুশীলনী থেকে প্র্যাকটিস করবে এবং নিয়মগুলো ভালোভাবে আরেকবার দেখে নেবে এবং বাড়িতে যথাযথভাবে সেই নিয়মগুলো প্রয়োগ করে যুক্তির বৈধতা বিচার করার চেষ্টা করবে এবং তোমাদের হাতের কাছে যে বইটি পাবে সেই বইটি একটু যদি ফলো করো তাহলে তোমরা এই নিয়মগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারবে এবং যুক্তি বৈধতা বিচার করতে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। এই সঙ্গেই আমরা এই অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায় এটি আমরা শেষ করছি। ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, বাড়িতে পড়াশোনা চালিয়ে যাও। এইভাবেই চালিয়ে যেতে হবে তোমাদের এই একটা সংকটময় মুহূর্তে, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।